সরকারের উদ্দেশ্যে 4টা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন যে আমরা যেহেতু ঋণ খেলাপি হই না, আমাদের একটা ভালো সুনাম আছে, তাহলে আপনি $5 বিলিয়ন ঋণের টাকা আপনি কিস্তি এবং সুদ সহ পরিশোধ করছেন না কেন? সম্পৃক্ত করে শেখ হাসিনাকে, দখলদার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হবে, উনি এটা বলেছেন। একজন স্বৈর শাসককে কখনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা যায় না, ইতিহাস সেটি বলে না। তাহলে তাহলে যদি কোনো স্বৈর শাসককে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা না যায়, তাহলে কি তাকে আর ক্ষমতাচ্যুত করা যাবে না? তো সাধারণত IMF ওই সমস্ত দেশে লোন দেয় যেটাকে বলে বেইল আউট। আপনি একটা ডুবন্ত মানুষ, আপনি ডুবে যাচ্ছে, তাকে শুধুমাত্র তার নাকটা একটু উপরের দিকে দেওয়া, যে তোমার নাকটা উপরের দিকে দিয়ে তোমাকে নিঃশ্বাস নেওয়ার আমি ব্যবস্থা করে দিলাম, তুমি তোমার ইকোনমি দিয়ে তুমি এখন বাঁচার চেষ্টা করো। এক হচ্ছে আমার আমার ফরিদ চৌধুরী যে মিলন ভাইয়ের কথা শুনে আমার কাছে যেটা মনে হলো যে বিচার, ফখরুল চৌধুরী মিলন ভাই, জি ফখরুল চৌধুরী মিলন ভাইয়ের কথা শুনে যেটা মনে হলো যে বিচার মানি তাল গাছটা আমার। তার মানে উনি বারবার বলার চেষ্টা করছে সরকার সরকার। আপনি সরকারটা কি? আপনি যে সরকারটা বলে তো আপনি জনগণের সাথে প্রতারণা করছেন। গত 15 বছর ধরে আপনি বলেন সরকার, ঠিক আছে, কিন্তু সরকারের আগে আপনি অ্যাব্রিভিয়েশন দখলদার সরকার। এবং আপনি আপনি যে কথাগুলো বলছেন বা বলার চেষ্টা করছে, সেটা আমার সম্রাট বাবর যখন ইব্রাহিম লোদির কাছে ক্ষমতা নেয়, ক্ষমতা নেওয়ার পরে যখন উনি মারা যায়, সম্রাট হুমায়ুনের কাছে যখন ক্ষমতা দেয়, হুমায়ুন 10 বছর ক্ষমতায় থাকার পরে শেরশাহ সূরির কাছে উনি আবার ক্ষমতাচ্যুত হয়। তখন হুমায়ুন তার সৈন্যবাহিনী নিয়ে আবার 15 বছর পরে শেরশাহ সূরিকে ক্ষমতাচ্যুত করে আবার মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এখন কথা হচ্ছে যে এখন যারা পাওয়ারে আছে গত 15 বছর ধরে, প্রকারান্তরে 18 বছর, এটিতে আসলে একটা দখলদার সরকার। আপনি যখন সরকার বলবেন, আপনাকে অবশ্যই বলতে হবে দখলদার সরকার। আপনি যদি তাকে সরকার বলেন, আপনি তাহলে ডেমোক্রেসিকে আপনি অবমাননা করছেন আমাদের সংবিধানের আর্টিকেল 7 অনুসারে, যেখানে আমাদের বলা হচ্ছে যে জনগণই সকল ক্ষমতার উৎস। আমাদের 2014 সালে 154টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমার এমপি নির্বাচিত হয়েছে। ইলেকশনের আগে সরকার গঠন হয়েছে, সেটি আমাদের সংবিধানের আর্টিকেল 7 এবং সংবিধানের আর্টিকেল 65 এর স্পষ্ট লঙ্ঘন হয়েছে। 2018-তে সকল দল নির্বাচনে গিয়েছিল, সেখানে দিনের ভোট রাতে হয়েছে। 2014 সালে আপনি 5% ভোটে নির্বাচিত, সেখানে আপনি বলছেন সরকার। এটি তো একটা হাস্যজনক। এটি যদি আপনি তাকে সরকার বলেন, তাহলে অ্যারিস্টটল, প্লেটো, আব্রাহাম লিঙ্কন তারা কবর থেকে উঠে এসে বলবে যে ফখরুল চৌধুরী মিলন ভাই, আপনি নতুন করে ডেমোক্রেসিকে ডিফাইন করেন। আমরা যে ডেমোক্রেসির কথা বলেছিলাম, আমরা ভুল বলেছিলাম। এখন আপনি আসেন বাংলাদেশ ব্যাংকের কথা নিয়ে। আমার যে একজন দর্শক যে বললো মালয়েশিয়া থেকে যে সরকার ইলেকশন হয়ে গেছে, এখন সরকার ক্ষমতায় আছে, উপজেলা নির্বাচনে আছে, সবকিছু ঠিকঠাক হয়েছে, উনি কোনো কিছু ভুল ত্রুটি দেখছে না। আমার আমার ফখরুল চৌধুরী মিলন ভাই কোনো কিছু ভুল ত্রুটি দেখছে না। আমাদের এখন কাজ হলো আমাদের একটু সমালোচনা করা এবং এই অবৈধ অসাংবিধানিক সরকার গত 15 বছর 16 বছর ধরে আছে। এখন আপনি আসেন বাংলাদেশ ব্যাংকের যে বিষয়টা। আপনি কি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্য কি শুনেছেন? হাসিনা আক্তার এবং ফখরুল চৌধুরী মিলন ভাই, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেমিনারে 4টা বিষয় বলেছেন এবং উনি 2টা বিষয় স্পষ্ট করেছেন যে এমন কোন বিষয়াদি আছে যেটা সাংবাদিকরা সামনে আনলে ভয়ঙ্কর দুর্ঘটনা বা নাশকতা ঘটে যেতে পারে। এবং উনি আরেকটি কথা বলেছেন, উনি বলেছেন যে আমাদের গৌরবের বিষয় ছিল আমরা কোনো ঋণ নিলে আমরা ঋণ খেলাপি হই না, আমরা কিস্তি এবং সুদের টাকা আমরা ঠিকমতো পরিশোধ করি। এইটা বলার পরে উনি কিন্তু সরকারের উদ্দেশ্যে 4টা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন যে আমরা যেহেতু ঋণ খেলাপি হই না, আমাদের একটা ভালো সুনাম আছে, তাহলে আপনি $5 বিলিয়ন ঋণের টাকা আপনি কিস্তি এবং সুদ সহ পরিশোধ করছেন না কেন অনেক মাস ধরে? দ্বিতীয় প্রশ্ন উনি করেছেন যে আপনি বিদেশিরা যে এখানে টাকা ইনভেস্ট করেছে, তাদের যে লভ্যাংশের টাকা যেটা ডলারে পরিশোধ করতে হয়, সেটি আপনি কেন পরিশোধ করছেন না? আরেকটি কোশ্চেন উনি বলেছেন যে বাংলাদেশ বিমান বলছি, এয়ারলাইন্স, বিদেশি এয়ারলাইন্স গুলো যারা বাংলাদেশে ব্যবসা করে, তাদের যে টাকা, তাদের যে লাভের টাকা যেটা বাংলাদেশের ডলারে পেমেন্ট করতে হয়, সেটা আপনি কেন পরিশোধ করছেন না?
আপনি বিদেশ থেকে যে তেলের আপনি যে তেল রপ্তানি করছেন, আপনি তেলের টাকা ডলারে পেমেন্ট করার কথা, সেটি আপনি কেন পরিশোধ করছেন না? এখন আসেন এখন আসেন যে সাংবাদিকদের কেন এটা বন্ধ করা হয়েছে। সাংবাদিকদের এই দখলদার সরকার বন্ধ করেছে। আমাদের ফখরুল চৌধুরী মিলন ভাই যেটা বললেন যে বিএনপি বা অপোজিশনকে নির্বাচনের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে শেখ হাসিনাকে, দখলদার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হবে, উনি এটা বলেছেন। তো একজন স্বৈর শাসককে কখনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা যায় না, ইতিহাস সেটি বলে না। তাহলে তাহলে যদি কোনো স্বৈর শাসককে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা না যায়, তাহলে কি তাকে আর ক্ষমতাচ্যুত করা যাবে না? হাসিনা আক্তার এবং ফখরুল চৌধুরী মিলন ভাই, ক্ষমতাচ্যুত করা যাবে। ইলেকশন ছাড়া আরো 3টি পদ্ধতিতে একজন স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করা যায়। একটি হচ্ছে সেনা অভ্যুত্থান, আরেকটি হচ্ছে জুডিশিয়াল অভ্যুত্থান, আরেকটি হলো রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান। কিন্তু গত 18 বছরে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সহায়তায় এটিও বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আমাদের সেনাবাহিনীকে কিভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে সেটি আমরা জেনারেল মঈন, ইকবাল করিম ভুইয়া, জেনারেল আজিজ এবং বর্তমান সেনাপ্রধান বর্তমান সেনাপ্রধানকে আমরা দেখেছি। আমাদের যে চিফ জাস্টিস এস.কে. সিনহা, এ.বি.এম. খায়রুল হক এবং বিচারপতি মাহমুদ হোসেন এবং বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, কিভাবে বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে সংবিধানের অপব্যাখ্যা দিয়ে। সরকার গত 16 বছর ধরে ক্ষমতায় আছে। আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন কিন্তু সংবিধানের ব্যাখ্যাকারী। আমরা কিন্তু গত 16 বছরে তাদের থেকে কোনো ধরনের কিন্তু আমরা বক্তব্য দেখি নাই। আমাদের এ.বি.এম. খায়রুল হক, ওনার জাজমেন্ট, প্রোনাউন্স জাজমেন্ট দেওয়ার পরে দেওয়ানি কার্যবিধি 152 ধারা লঙ্ঘন করে উনি জাজমেন্ট দিয়েছেন, এবং আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট একটা সেটেল ইস্যু, এটি উনি বাতিল করতে সহায়তা করেছে, এবং এই সরকারকে অসাংবিধানিক ভাবে ক্ষমতায় থাকার জন্য গত 16 বছর ধরে এই 4 জন বিচারপতি সহায়তা করে গিয়েছে। এখন বিরোধী রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান। এখন বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা হয়তো বলবে আমাদের গুম করে, খুন করে, আমাদের আয়না ঘরে নিয়ে যায়, আমাদের নেতাদেরকে ধরে নিয়ে ভারতে ফেলে আসে। এটা আমি জানি, আপনি জানেন, সবাই আমরা জানি, এটা তাদের আভ্যন্তরীণ সমস্যা। কিন্তু বাস্তবতা হলো যে আপনাদের নেতৃত্বে গত 16 বছরে এই দখলদার সরকারকে আপনি ক্ষমতাচ্যুত করতে পারেন নাই। তাহলে যে বাকি 3টা পদ্ধতি বললাম, সেনা অভ্যুত্থান, জুডিশিয়াল অভ্যুত্থান এবং রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান, এটিও সম্ভব না। তাহলে এখন সম্ভব কি? শেখ হাসিনা এখন সবচেয়ে বড় যে ভয়টি পাচ্ছে সেটি হচ্ছে অর্থনৈতিক অভ্যুত্থান, পঞ্চম সমাধান। অর্থনৈতিক অবস্থান আমি আপনাকে বলছি, সেটা হলো যে গত আগস্ট 2021 বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল $48.6 বিলিয়ন। এটি হলো এ যাবৎকালের বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভ। সেটি এখন কমতে 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 এখন এপ্রিল 2024 এসে এটি বাংলাদেশ ব্যাংক শেষমেশ IMF এর চাপে স্বীকার করেছে যে আমাদের $14.7 বিলিয়ন আছে। যদিও আক্ষরিক অর্থে আমাদের যে তথ্য, সেটা তাদের ডলার আছে $10 বিলিয়ন নিচে। তাহলে আমাদের যেভাবে রিজার্ভ বাড়ে এবং যেভাবে রিজার্ভ কমে, আমাদের রিজার্ভ বাড়ার যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো সংকুচিত হয়ে গেছে। এখন শেখ হাসিনা ভাবছে যে আমাদের যে রিজার্ভ যেটা বাড়ে এবং যেটা কমে, এটাতে প্রতি, আপনি যদি দেখেন সেপ্টেম্বর 2021 থেকে এপ্রিল 2024, গত 32 মাসে 34 বিলিয়ন ডলার কিন্তু হাওয়া হয়ে গেছে। তো যেহেতু হাওয়া হয়ে গেছে, তার অর্থ হচ্ছে অন অ্যান এভারেজ 1 বিলিয়ন থেকে $1.25 বিলিয়ন কমে যাচ্ছে। এখন যদি বাজার মূল্যকে আপনাকে যদি স্তীমিত রাখতে হয়, আপনাকে যদি স্থিতিশীল রাখতে হয়, জনগণের অভ্যুত্থানকে যদি ঠেকাতে হয়, তাহলে আপনাকে প্রতি মাসে $1 থেকে $100 বিলিয়ন আপনাকে ভর্তুকি দিয়ে যেতে হবে। কারণ ডলার বাড়ার অন্য যে পদ্ধতিগুলো সরকার হন্যে হয়ে গিয়েছে। সরকার কিন্তু ঈদের সময় সমস্ত কমার্শিয়াল ব্যাংকে বলেছিল যে আপনাদের যেহেতু ক্যাশ টাকার সমস্যা, আমার যেহেতু যন্ত্র আছে, মেশিন আছে, আমি আপনাকে ক্যাশ টাকা ছাপিয়ে দিচ্ছি। গত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অন অ্যান এভারেজ 3 লক্ষ কোটি টাকা ক্যাশ টাকা ছাপিয়ে বিভিন্ন ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে, এবং বলেছে আপনাদের যে ডলারগুলো আছে, ডলারগুলো আমাকে দেন, এবং সেটা হলো 90 দিনের জন্য। এইভাবে মাত্র 3700 কোটি ডলার কিন্তু সংগ্রহ হয়েছে। এখন আমার ফখরুল চৌধুরী মিলন ভাই মতো আওয়ামী লীগের লোক অনেকে খুশি। তারা ভাবছে IMF আমাদের 3য় কিস্তি টাকা দিবে, আমাদের শেখ হাসিনা ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। কিন্তু আপনার 3য় কিস্তির যে টাকাটা, এটি হচ্ছে $1.15 বিলিয়ন। আমার হাসিনা আক্তার, আপনার মাধ্যমে একটু জনগণকে অবহিত করি,
আমার প্রতি মাসে $6 বিলিয়ন আমার কিন্তু আমদানি করতে হয়, তাহলে সেক্ষেত্রে 1.15 বিলিয়ন ডলার দিয়ে আপনি মাত্র 6 দিনের আমদানি আপনি মেটাতে পারবেন। সো সাধারণত IMF ওই সমস্ত দেশে লোন দেয় যেটাকে বলে বেইল আউট। আপনি একটা ডুবন্ত মানুষ, আপনি ডুবে যাচ্ছে, তাকে শুধুমাত্র তার নাকটা একটু উপরের দিকে দেওয়া, যে তোমার নাকটা উপরের দিকে দিয়ে তোমাকে নিঃশ্বাস নেওয়ার আমি ব্যবস্থা করে দিলাম, তুমি তোমার ইকোনমি দিয়ে তুমি এখন বাঁচার চেষ্টা করো। IMF কিন্তু এই কাজটি করে। সো IMF এর এই সামান্য লোন দিয়ে বাংলাদেশ সরকার টিকতে পারবে বা দখলদার সরকার এটা টিকতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। আমি শেষ করে দিচ্ছি, 1 মিনিটে শেষ করে দিচ্ছি আতিন আক্তার। এখন 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 সরকার যে সাংবাদিকদেরকে কেন বন্ধ করলো? আপনি যদি জনগণের যে আমি যে পঞ্চম পদ্ধতিতে বললাম, যদি জনগণের এই অভ্যুত্থানকে আপনি ঠেকাতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে $1 থেকে $100 বিলিয়ন আপনাকে ভর্তুকি দিতে হবে। তাহলে আপনার আক্ষরিক অর্থে ডলার আছে কিন্তু $10 বিলিয়ন নিচে। ওই ক্ষেত্রে আপনার 8 থেকে 9 মাসের ভিতর ডলার শূন্য হয়ে যাবে। এটি শ্রীলঙ্কা, পাকিস্তান হয়ে যাবে। পাকিস্তানে যেমন $1 হলো 350 টাকা, 1 পাউন্ড হলো 400 টাকা। তার মানে আপনাকে একটা জিনিস 5 টাকা জিনিস 25 টাকায় কিনতে হবে, 500 টাকা জিনিস 2500 টাকায় কিনতে হবে। এটা দিয়ে যখন এই ঘটনা ঘটে, তখন কিন্তু মানুষ রাস্তায় নেমে আসবে এবং এই আওয়ামী পুলিশ এবং আমরা ফখরুল চৌধুরী মিলন ভাইয়ের যে পুলিশ, যে দখলদার পুলিশ, আওয়ামী পুলিশ, NFL এর গুলি দিয়ে মানুষের রাইফেলের গুলি, আপনি জনগণের ক্ষুধা স্তীমিত করতে পারবেন না, হয়ে যেতে পারে। সরকার ভাবছে যে আমরা 8-9 মাস দেখে উনি যে কোনো একটা ব্যবস্থা। এই যে ডলারের দাম যে 100 থেকে 70 টাকা করলো, এটা ওনারা আসলে শেষ রাখা হবে।